প্রণয়ে রুচিরন্তন বাঁধন। লেখনীতে বন্যা শিকদার। পর্ব 11। ভোরের নরম আলো চোখে মুখে পড়তেই মায়া পিটপিট করে তাকালো। কিছুক্ষণ দৃষ্টি ঝাপসা থাকলেও পরক্ষণেই চোখের সামনে ফায়াজ কে দেখে সে গুটিয়ে গেল। আড়মোড়া ভেঙে উঠে বসতেই একবার ফায়াজে দিকে তাকালো, আরেকবার ঘড়ির দিকে। সকাল প্রায় 11টা। ঘড়ি দেখে মায়া চমকে উঠল। সে কোনোদিন এত দেরি করে ঘুম থেকে ওঠেনি। গতরাতের কান্না, মাথা ব্যথা আর গভীর রাতে ঘুমানো সব মিলিয়েই এমন হয়েছে বুঝতে পারল। হঠাৎ নিজের দিকে তাকিয়ে আরও অপ্রস্তুত হয়ে গেল সে। মেঝেতে নয়, বিছানায় শুয়ে আছে। জামা এলোমেলো, গলায় ওড়নাও নেই। তড়িঘড়ি করে ওড়না গলায় জড়িয়ে নিল। ফায়াজ তখনও তার দিকেই তাকিয়ে আছে। সে বাঁকা হেসে আওড়ায়, বনুর জানু, আমাকে দেখে ওড়না দিলে? সিরিয়াসলি? দুদিন পর এমনিতেই? মায়া ভয়ার্ত মুখ দেখে বাকিটা বলল না সে। এক হাত বাড়িয়ে মায়া কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিল। মায়া কেঁপে উঠল, কিন্তু মুখে কোনো শব্দ করল না। মাথা নিচু করে বসে রইল। ফায়াজ নিচু স্বরে আবারও বলল, এত কাঁপাকাঁপি করো কেন? আমি কি পরপুরুষ নাকি তোমার? তবে কাঁপলে মন্দ নয়, ফিলটা ভালো আসে। মায়া মিনমিন করল, আমায় ছাড়ুন। যদি না ছাড়ি? মায়া এবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। হঠাৎ তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, গিয়ে পড়ল ফায়াজে হাতে। ফায়াজ সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিল। সে ঝুঁকে মায়া চোখের অশ্রু মুছে দিল যত্ন করে। ঠিক তখনই দরজা ঠেলে হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল ফারিহা। মায়া অপ্রস্তুত হয়ে দ্রুত সরে দাঁড়াল। ফারিহাও লজ্জায় পড়ে গেল। সে বলেই গিয়েছিল, মায়া এখন এই ঘরের বউ। নিচু স্বরে বলল, সরি ভাইয়া, খেয়াল ছিল না। নেক্সট টাইম নক করে ঢুকব। সে ঘুরে বেরিয়ে যেতে চাইতেন ফায়াজ তার হাত টেনে ধরল। পাশে বসিয়ে নিজেও বসল। তারপর ফারিহার থুতনি তুলে নিজের দিকে তাক করিয়ে বলল, বনু, হঠাৎ তুই এত বড়দের মতো বিহেভ করছিস কেন? তুই আমার একটা মাত্র কলিজার বোন। তুই বাচ্চা ছিলি, বাচ্চাই থাকবি। এই রুমে ঢুকতে তোকে কখনো নক করতে হয়নি, আর হবেও না। আমি একা থাকি বা তোর ভাবির সাথে থাকি, এই রুম সবসময় তোর জন্য খোলা। কথাটা শুনে মায়া গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল ফায়াজে দিকে। মানুষটা নিজের বোনকে কত ভালোবাসে। তার বুকের ভেতর হালকা হাহাকার উঠল। তার তো কোনো ভাই নেই। ভাই বোনের এমন ভালোবাসা শুধু দূর থেকে দেখারই সুযোগ হয়েছে সব সময়। চোখে পানি চলে এলো। সবার অগোচরে মায়া তা মুছে নিল। হঠাৎ ফারিহা ঝাঁপিয়ে পড়ে ফায়াজকে জড়িয়ে ধরল। ফায়াজও আলতো করে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। কপালে চুমু খেল। ফারিহা ডুকরে কেঁদে উঠল। ভাইয়া, তুমি আমায় এত ভালোবাসো, তাহলে আম্মু কেন আমার সাথে কথা বলে না? আমি কি আম্মুর নিজের মেয়ে না? কথাটা শুনে ফায়াজে মুখের রং বদলে গেল। বুকটা ধক করে উঠল। সে তড়িঘড়ি করে বলল, তোকে এই পচা কথা কে বলেছে? ভাই ভালোবাসে, তাতেই হয় না? ফারিহা চোখ মুছতে মুছতে বলল, কেউ বলেনি, কিন্তু আমার তো সবার ভালোবাসা চাই। তুমি বলো, মায়েরা তো নিজের মেয়েকে অনেক ভালোবাসে। তাহলে আমার আম্মু হঠাৎ হঠাৎ কথা বলে কেন? তাও শুধু হ্যাঁ উত্তর দেয়। নিজের মেয়ের সাথে কোনো মা কি এমন করে? ফায়াজ আলতো হাতে ফারিহা মুখটা নিজের দিকে ঘুরিয়ে দিল। এমন কথা কখনো বলবি না, বনু। তুই আমার বোন, এই বাড়ির ছোট্ট রাজকন্যা। আর আম্মু তো আমার সাথেও খুব বেশি কথা বলে না। তাই বলে কি আমি তার ছেলে না? আম্মু আগে থেকেই একটু এমন। এসব নিয়ে মন খারাপ করিস না। ফারিহা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কাপা গলায় বলে উঠে, কিন্তু আম্মু তো আগে এমন ছিল না। হঠাৎ বদলে গেল কেন? ভাইয়া, তোমরা কি আমার থেকে কিছু লুকাচ্ছ? মনে রেখো, তোমার বোন সব সহ্য করতে পারলেও মিথ্যাবাদী আর বেইমানি একটুও সহ্য করতে পারে না। কোনোদিন যদি জানতে পারি তোমরা সবাই আমাকে মিথ্যে বলছো, তাহলে আমি কিন্তু সবাইকে ছেড়ে অনেক দূরে হারিয়ে যাব। কথাগুলো শুনে ফায়াজে বুক কেঁপে উঠল। মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত ছোট্ট বোনটাকে নিজের বুকে টেনে নিল। তারপর কাপা কাপা স্বরে আওড়ায়, এমন কিছুই না, তুই আমার বনু, বুঝতে পারছিস?
তোর সাথে কেউ মিথ্যে বলছে না। এসব আজব চিন্তা আর কোনোদিন মাথায় আনবি না। আর যদি আবার এমন কথা বলিস, তাহলে আমি কিন্তু তোদের ছেড়ে অনেক দূরে চলে যাব। ফারিহা সঙ্গে সঙ্গে আঁতকে উঠল। সে তড়িঘড়ি করে ফায়াজ কে আর ও শক্ত করে জড়িয়ে ধরল। না না ভাইয়া, আমি আর কিছু বলবো না। তুমি আমাকে একা করে যেও না। তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসে না। তুমি থাকবে, চিরকাল থাকবে। অন্তত আমাকে আগলে রাখার জন্য হলেও থাকবে। ফায়াজ চোখ বন্ধ করে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। ভেতরে ভেতরে বুকটা ছিঁড়ে যাচ্ছে তার। কারণ সে জানে একদিন না একদিন সত্যিটা প্রকাশ পাবেই। আর সেই দিনটা হয়তো তার ছোট্ট বনুর পৃথিবীটাই বদলে দেবে। ফারিহা হঠাৎ তাকে ছেড়ে দিয়ে মায়া দিকে তাকালো। তারপর কানে ধরে বলল, সরি দোস্ত। কখন এসেছি, ভাইয়ার সাথে কথা বলতে বলতে তোর কথাই মনে ছিল না। আচ্ছা বল তো, এখন কেমন লাগছে? শরীর ঠিক আছে? মায়া হালকা করে মাথা নাড়ল। ফারিহা এবার আবার ফায়াজে দিকে ফিরল। ভাইয়া তোমার সাথে কিছু কথা ছিল। হুম বল। তুমি তো জানো, আমি ডক্টর হতে চাই। ফায়াজ সঙ্গে সঙ্গে হাসল। চাই মানে? ডক্টর হবি তুই? গাধা ভাইয়ের ডক্টর বোন। বাহ, খুব মানাবে। ফারিহা খিলখিল করে হেসে উঠল। কিন্তু পরক্ষণেই মুখটা মলিন হয়ে গেল। সেই জন্য তো আমাকে অনেক পড়াশোনা করতে হবে। তুমি জানো, সবার সাথে থাকলে আমার পড়তে ইচ্ছে হয় না। তাই ভাবছিলাম যদি আমি হোস্টেলে। কথা শেষ হওয়ার আগেই ফায়াজে চোখ কঠিন হয়ে উঠল। ওখানেই থামো, বনু। হোস্টেলে যাওয়ার কোনো দরকার নেই। এই বাড়িতে থেকেই যা হওয়ার হবে। তোকে এক মুহূর্তের জন্য আমি বাসার বাইরে দূরে যেতে দেব না। ফারিহা অনুনয়ের স্বরে বলল, ভাইয়া, প্লিজ বুঝার চেষ্টা করো। কিছু বুঝতে চাই না। বাই দা ওয়ে, অভ্র সাথে কিছু হয়েছে তোর? নইলে তুই এমন কথা বলতিস না। ফারিহা চোখ সরিয়ে নিল। কিছু হয়নি আমাদের। সত্যি তো? হুম। ভাইয়া, তুমি আমার কিউট ভাবিকে নিয়ে ডাইনিং টেবিলে আসো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তুই যা, আসছি আমরা। ফারিহা রুম থেকে বেরিয়ে গেল। মায়া অবাক হয়ে তাকিয়ে রইল। ফারু এখনো কিছু খায়নি? ফায়াজ মাথা নাড়ল। না, তোমার সাথে খাবে বলে জেদ ধরে বসে আছে। মায়ার চোখ নরম হয়ে এলো। তাহলে আমাকে আগে ডাকলেন না কেন? ফায়াজ হাসল। বনুর একটা মাত্র মিষ্টি ভাবি। ওর ভাবি যখন ইচ্ছে ঘুম থেকে উঠবে এজন্য বাসার কেউ কিছু বলতে পারবে না। এটা শিকদার বাড়ির ছোট রাজকন্যার হুকুম। মায়া না চাইলেও হেসে ফেলল। তারপর তাড়াতাড়ি উঠে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। সে ওয়াশরুমের দিকে চলে গেল। ফায়াজ চুপচাপ তার চলে যাওয়া দেখল। ঠোঁটের কোণে হাসি থাকলেও চোখে অন্যরকম কোমলতা। ফারিহার রুম থেকে বের হতেই কেউ একজন হঠাৎ তাকে টেনে পাশের রুমে নিয়ে গেল। ভয় পেয়ে সে চোখ মুখ খিচে বন্ধ করে ফেললে। চোখ খুলে দেখে অভ্র তাকে দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে। এক হাত তার কোমরে, চোখে অদ্ভুত এক জেদ। ফারিহার আগে তাকাতেই অভ্র ঝুঁকে এসে তার গলায় ঠোঁট ছোঁয়ালো। স্পর্শ ধীরে ধীরে গভীর হতে লাগল। ফারিহা ছটফট করে উঠল, হাত মুঠো করে ধাক্কা দিল। প্রথমে সরাতে না পারলেও পরক্ষণেই সমস্ত শক্তি দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিল তাকে। ছাড়ো আমাকে, অভ্র ভাই। অভ্র কিছু বলল না। বরং আবারও তাকে জড়িয়ে ধরতে এগোতেই ফারিহা কর্কশ গলায় বলে উঠল, কেন এমন করছো তুমি? আমাকে কি তোমার খেলনা মনে হয়? যখন ইচ্ছে ইউজ করবে? অভ্র থেমে গেল। ফড়িং, এই নাম ধরে ডাকবে না তুমি। তোমাকে বারণ করার পরও কেন বারবার আমার কাছে আসো? তোমার এই নোংরা স্পর্শ আমি সহ্য করতে পারি না। কথাটা শুনে অভ্র যেন জমে গেল। বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। সে করুণ স্বরে জিজ্ঞেস করল, আমার স্পর্শ তোর নোংরা লাগে? ফারিহা তিক্ত হাসল। হ্যাঁ, লাগে। যে স্পর্শে ভালোবাসা নেই, সেটা আমার কাছে নোংরা লাগে। তুমি তো আমার নও, তবুও কেন বারবার বুঝাও তুমি আমার? আমি আর ছোট নেই, অভ্র ভাই। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বুঝতে শিখেছি। তোর ভুল হচ্ছে ফড়িং। আমি তোকে সত্যিই ভালোবাসি। ভালোবাসতো? তাহলে ফোনটা দাও। অভ্র অবাক হলেও ফোনটা এগিয়ে দিল।
ফারিহা ফোন অন করে স্ক্রিনটা তার সামনে ধরল। ওয়ালপেপারে কেয়া ছবি। তাহলে এটা কি? মুখে একজনকে ভালোবাসি বলো, আর মনে অন্য কাউকে রাখো? অভ্র হতভম্ব হয়ে গেল। সে নিজেও জানতো না ছবিটা কিভাবে এলো। বিশ্বাস কর ফড়িং, আমি এটা দিইনি। ফারিহা তীব্র কষ্টে হেসে উঠল। কোনটা বিশ্বাস করব? এটা তুমি দাওনি? নাকি রেস্টুরেন্টে কেয়া আপুর সাথে ছিলে না? নাকি সে তোমাকে জড়িয়ে ধরেনি? নাকি তাকে নিয়ে ঘুরতে যাওনি? কোনটা বিশ্বাস করব? আমি তোমার রুমে গেলে বারণ করো, আর কেয়া আপু যখন খুশি যায় তারপরও বলবে তোমাদের মাঝে কিছু নেই? আমি দূরে সরে যাচ্ছি, তবুও কেন বারবার আমাকে কাছে টেনে আনো? সব মেনে নিয়েছি, তবুও কেন আবার নতুন করে কষ্ট দাও? শেষ কথাটা বলতে বলতেই তার গলা ভেঙে গেল। চোখের অশ্রু গড়িয়ে পড়ল। অভ্র নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। আজ প্রথমবার সে বুঝল ভালোবাসার চেয়ে ভুল বোঝাবুঝির আঘাত অনেক বেশি গভীর। তার থেকেও বড় কথা, সে তো কেয়া সাথে ঠিক করে কথায় বলে না, তাহলে এসব কিভাবে হয়? আর কখন বা কেয়া তার রুমে ঢুকে? অভ্র ধীরে ধীরে এগিয়ে এসে আলতো করে ফারিহা থুতনি ছুঁয়ে মুখটা নিজের দিকে ফেরাল। তার চোখে ছিল অসহায়তা। ফড়িং, তুই কি সত্যিই বিশ্বাস করিস এমন নোংরা কাজ তোর অভ্র ভাই করতে পারে? ফারিহা তাচ্ছিল্যের হাসি হাসল। চোখের কোণে জমে থাকা পানি যেন সেই হাসিকে আরো বিষাদময় করে তুলল। নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করি বলো তো? আর তুমি আমার অভ্র ভাই হতেই পারো না, কারণ আমার অভ্র ভাই আর যাই করুক অন্তত কখনো আমাকে কাঁদাবে না। কথাগুলো অভ্র বুকের ভেতর ছুরির মতো বিঁধল। ফারিহা আর এক মুহূর্তও দাঁড়ালো না। দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। তার ওড়নার প্রান্ত বাতাসে দুলে মিলিয়ে গেল। অভ্র স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাত দুটো নিস্তেজ হয়ে পাশে ঝুলে আছে। চোখে শুধু অসহায়তা। আজ প্রথমবার সে অনুভব করল কখনো কখনো প্রিয় মানুষটার অবিশ্বাস হাজারটা অপমানের চেয়েও বেশি কষ্ট দেয়। সে এখন খুব করে বুঝতে পারছে, যখন ফারিহা কে ইচ্ছেকৃত এভয়েড করত তখন মেয়েটার মনে কত ক্ষত হতো। চলবে।